ডিপয় কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুশফিক ভাই কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার পড়ালেখার কি অবস্থা বলেন তো? পড়ালেখা ভাইয়া চলতেছে। ওই যে আপনার ফিনাল কোটি পড়তেছি এখন, দণ্ডবিধি। ও আচ্ছা। হ্যাঁ, এগুলো যেভাবে পড়াচ্ছে পড়তে থাকেন। আর ফোন মানে আমাকে সমস্যা হলে আমাকে কল দিবেন। ঠিক আছে ভাইয়া। সাবিনা কি ওইগুলো অবস্থা? রিভিশন দেবো কি এটার পরে? আমি রিভিশন পরীক্ষা নিব দণ্ডবিধির তামাদি আইনের উপর। এই যে সামনে আহ, শুক্রবার শনিবারে পরীক্ষা নিব। তারপরে গিয়ে আমি আরেকটা পরীক্ষা নেওয়ার পরে তারপরে গিয়ে আমি ওই তামাদি আইনটা আবার শুরু করব। তামাদি আইনের উপর পরীক্ষা নিব একটা, ঠিক আছে? ঠিক আছে। মানে রিভিশন পরীক্ষা আর কি, যাতে আপনাদের রিভিশনটা হয়ে যায়, যাতে আপনার গ্যাপ না পড়ে। মুজাহিদ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবিনা ভালো আছেন? এই যে তামাদি আইনের কিছু একটা বলতেছিলেন, ওটা শুনতে পাইনি, আরেকবার বলবেন কাইন্ডলি। তামাদি এই যে আমরা দণ্ডবিধির আরেকটা পরীক্ষা নিব, ঠিক আছে? তারপর আরেকটা পরীক্ষা নিব, নেওয়ার পরে তারপরে গিয়ে তামাদি আইনের রিভিশন একটা পরীক্ষা নিব। আর কারো যদি সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করব। সমাধান করে মানে খুব শর্ট একটা 2-3 দিনের সময় দিয়ে আমরা তামাদি আইনের উপর একটা পরীক্ষা নিয়ে নিব এর মাঝে। শামীম ভাই ভালো আছেন? জি, জি। আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই পেরেশানির মধ্যে আছি। যেমন এমন কোন মানে বিষয় নিয়ে? কাজে ব্যস্ত, মানে আমার অফিসিয়াল কাজে এমন ব্যস্ত, একসাথে অনেকগুলো কাজ চলে গেছে। মানে অফিসিয়াল এখন তো অফিসিয়াল যে কাজগুলো পরীক্ষা আপাতত চলছে। একটু স্টপ রাখতে হবে যেহেতু সময় খুব কম। হ্যাঁ, হ্যাঁ, এটা একসাথে সবগুলো, এই যে আমাদের স্কাউটের প্রোগ্রাম, গ্রীষ্মকালীন খেলাধুলা, মানে সরকার হ্যাঁ। কর্তৃক এগুলো, মানে সরকারের আয়োজন করছে। মানে এমন অবস্থা যে নিঃশ্বাস ফেলতে পারছে না। হ্যাঁ, তারপরেও ও চেষ্টা আচ্ছা করছি, আচ্ছা। চেষ্টা করছি। আমরা আজকে দ্বন্দ্ববিধি পড়বো। জি জি, আমরা আজকে দণ্ডবিধি পড়ব। ইয়ে, আলামিন ভাই ভালো আছেন? ওয়ালাইকুম ভাই, ভালো ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবিনা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আফসানা ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রুপে একটু এসএমএস দেন দ্রুত যুক্ত হওয়ার জন্য। সৈকত ভাই আমাদের এখনো আসে নাই, সৈকত ভাই আসে নাই, মুন্নি আসে নাই। ডিপয় এসএমএস দাও তো। ভাইয়া, আমাদের আজকের ক্লাসের পরেই কি নেক্সট পেনাল কোডের একটা পরীক্ষা হবে? হ্যাঁ, আজকের ক্লাসের পরে আমরা পরীক্ষার শিডিউল দিয়ে দিব। দেখেন আমাদের পরীক্ষা এবং ক্লাস সামঞ্জস্যটা লিখে আমাদের পরীক্ষার সংখ্যা বাড়াইতে হবে এবং ক্লাসের সংখ্যা কিছুটা একটু বাড়াইতে হবে। জি আমি ভাইয়া, কারণ সময়ও খুব বেশি নেই, হ্যাঁ, দেখতে খুব দেখতে খুব চলে সময় যাবে। সময় নাই।
আমি আরও কয়েকবার করে আপনাদের এই আইনগুলো পরিপূর্ণভাবে কয়েকবার করে শেষ করব। সুতরাং এই জন্য ক্লাস বাড়াইতে হবে এবং পরীক্ষাতে আপনাদের আরও কনসেন্ট্রেট করা লাগবে। সোহেল ভাই, স্বামী ভাই, হ্যালো। হ্যাঁ, একটু বলছিলাম কি যে কোনোভাবে কি আমাদের ক্লাসের ডেট ফিক্সড করা কি যায়? সপ্তাহে কোন দিন আমরা পড়বো? আমাদের ক্লাসের ডেট ফিক্সড করা এটা দেখেন, আমি একদিন আগে কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? আর ক্লাসের ডেট যদি ফিক্সড করা হয় তাহলে আমাদের যে সিকোয়েন্স আছে সিকোয়েন্সটা মেনটেন করতে পারবো না, কারণ আমরা না, বলছিলাম কি হয়, জি জি সেটা হচ্ছে কি তাহলে মানে মাঝখানে অন্য ক্লাসও একটু থাকছে, তো মানে আমাকে আবার হচ্ছে একটু অন্যান্য ক্লাসও অ্যাটেন্ড করতে হচ্ছে, যার ফলে মানে ডেট অনুপাত হলে একটা কনসেন্স থাকে। আমি ওই স্টুডেন্টদেরকে হয়তো বলতে পারি যে তোমরা আজকে এই দিনের ক্লাস নয়, এই দিনে, কারণ আমাদের তো শিডিউল ফিক্সড করা আছে, তো এই জন্য বলছিলাম যে কোনো ও আচ্ছা 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 হয় কিনা। আগের দিনে বলছেন সেটা ঠিক আছে, ধরেন হ্যাঁ। আজকে ক্লাস হচ্ছে, কিন্তু আমি জানি আমার আজকে হচ্ছে আমার নিজেরই অন্য জায়গায় ক্লাস নেওয়ার কথা, অন্য ও একটা আচ্ছা বিষয়ে। আচ্ছা আচ্ছা যার ফলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, মানে শিডিউলটা এই জন্য মাঝে মধ্যে হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কন্টিনিউ করতে পারছি না, না হলে জায়গায় রাখতে হচ্ছে। এই জন্য বলছিলাম যে সেটা কি কোনোভাবে হয় কিনা একটু দেখেন না বিবেচনা করে, তাহলে আমরা একটু মানসিকভাবে প্রস্তুতি নিতে পারি যে আমরা আগামীকাল, ধরেন যে আমরা রবিবারে যদি দণ্ডবিধি করি, সরি রবিবারে যদি ক্লাস করি, জি। মঙ্গলবার যদি করি, বৃহস্পতিবার যদি করি, ধরো, তাহলে আমরাও প্রস্তুতি নিয়ে, যেমন আজকে যদি আমি দণ্ডবিধি করি, কালকে যদি আমার অফ থাকে, তাহলে আমি পরের দিনে কিন্তু আমি এই পড়াগুলো রিভিশন আপনাকেও পড়া দিতে পারছি, আমরা প্রস্তুতি নিতে পারছি। আর যদি অফও না রাখি, জি জি তাহলেও কিন্তু একটু পড়ার জন্য ওইভাবে নিজেকে তৈরি করতে পারছি। তাছাড়া একটু হ্যাঁ। ঝামেলা হয়ে যাচ্ছে, মানে আচ্ছা শামীম ভাই, আমি আমি আগামীকালকে আপনাকে 11টার দিকে কল দিব, ঠিক আছে? এই বিষয়ে বিস্তারিত আপনার সাথে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, আমি যে কথা বলছিলাম যে দণ্ডবিধির আজকের ক্লাসের পরে আপনাদের পরীক্ষার একটা ডেট দিব। আমি ডেট দেওয়ার পরে তারপরে গিয়ে আমি তারপরে গিয়ে আমি আপনাদের এই তামাদি আইনের উপর একটা রিভিশন পরীক্ষা নিব। তামাদি আইনের উপর একটা রিভিশন পরীক্ষা নিব, ঠিক আছে? সো আপনারা সেইভাবে একটু প্রস্তুতি নিতে থাকেন, কারণ আমাদের শুধু পড়লেই হবে না, আমাদের রিভিশনও দেওয়া লাগবে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আজকের ক্লাস আমরা শুরু করি, বুঝছেন? আমরা লেট না করি। আমাদের যেজন আসছে সবাইকে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য বলছি। আমাদের আজকে নতুন যুক্ত হয়েছে তানজিরা, তাসনিম, আর যারা যারা আছেন খুব মনোযোগ সহকারে ক্লাস করবেন। আমাদের আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আসলে ওই মাঝখান থেকে শুরু করলে একটু এই ব্যাচের সাথে একটা খাপ খাওয়ানো একটু কঠিন হয়, তারপরেও আপনারা লেগে থাকবেন এবং আমি যার যেখানে যেখানে গ্যাপ আছে আমি এই গ্যাপগুলো আমি পূরণ করবো আস্তে আস্তে। আমি ক্লাস নিয়ে পরীক্ষা নিয়ে আমি গ্যাপগুলো পূরণ করব। আমি যেখান থেকে শুরু করব আপনারা ওইখান থেকেই কন্টিনিউ করবেন। এবং কারোর যদি কন্টিনিউ করতে বা কারোর যদি আপনার ম্যাচিং করতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন, আমি আপনাদের যে সিস্টেমে পার্সোনালি বলবো ওই সিস্টেমে আপনারা ম্যাচিং করে নিতে পারবেন। আচ্ছা, আমি ক্লাস শুরু করি। দেখেন, আমরা আজকে মার্ডার পড়াবো আর দণ্ডনীয় নরহত্যা পড়াবো, মানে কালপাবেল হোমোসাইড ওর মার্ডার। এই দুইটা ধারা, এই দুইটা বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মার্ডার এবং কালপাবেল হোমোসাইড এই দুইটার থেকে প্রত্যেক পরীক্ষাতে মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন আপনারা, মিনিমাম একটা প্রশ্ন তো পাবেনই। এমসিকিউতে মিনিমাম একটা প্রশ্ন পাবেন, বেশিরভাগ ক্ষেত্রে 2টা প্রশ্ন দিয়ে থাকে, তো আপনারা সর্বনিম্ন একটা প্রশ্ন ধরে রাখতে পারেন।
সেক্ষেত্রে আপনাদের এটা কতটা গুরুত্বপূর্ণ আর আপনারা বুঝতে পারতেছেন। ঠিক আছে, সৈকত ভাই আসছেন? জি ভাই আসছি। আচ্ছা ঠিক আছে। দেখেন 299 ধারাতে 299 ধারাতে বলতেছে কালপাবেল হোমোসাইড, দণ্ডনীয় নরহত্যা বা শাস্তিযোগ্য নরহত্যা, যেটাই বলা হোক না কেন আপনারা এই 299 ধারাতে তাহলে আমরা পাচ্ছি দণ্ডনীয় নরহত্যা বা শাস্তিযোগ্য নরহত্যা, কালপাবেল হোমিসাইড। এটা আপনারা ইংরেজি টার্মটা তো অবশ্যই পড়বেন এবং একটু লিখে রাখবেন। এখন দেখেন এখানে যেই পয়েন্টগুলো আছে, 3টা পয়েন্ট আছে এখানে, আমরা 3টা পয়েন্ট আলোচনা করব, তারপর উদাহরণে চলে যাব। আপনাদের এই 299 এবং 300 ধারার পরীক্ষাতে যদি প্রশ্ন আসে তাহলে উদাহরণ থেকেই বেশি আসবে, উদাহরণ থেকেই বেশি আসবে। সেক্ষেত্রে আমাদের এই মূল কনসেপ্টের পাশাপাশি উদাহরণের উপর একটু বেশি ফোকাস করতে হবে। এই 299 এবং 300 ধারার যতগুলো উদাহরণ আছে প্রত্যেকটা উদাহরণ আপনাদের মুখস্থ রাখতে হবে, কারণ এইখান থেকে একটা থিওরিক্যাল প্রশ্ন আসবে বা আসতে পারে, আরেকটা উদাহরণ থেকে একটা প্রশ্ন আসবে। এখন এই উদাহরণ থেকে আপনার একটা প্রশ্ন যদি আসে তাহলে শুধুমাত্র উদাহরণ থেকেই আসবে এবং উদাহরণ থেকে আসার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আপনাদের উদাহরণ বাদ দেওয়ার বা কোনো সুযোগ নাই। এই 299 ধারা এবং 300 ধারার যতগুলো উদাহরণ আছে প্রত্যেকটা উদাহরণ আপনাদের মুখস্থ করতে হবে এবং বুঝে মুখস্থ করতে হবে। হ্যাঁ দেখেন, আমরা সর্বপ্রথম এই পয়েন্টগুলো ব্যাখ্যা করব, তারপর উদাহরণে যাব, তারপরে এই মার্ডার এবং কালপাবেল হোমোসাইড এই দুইটাকে আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করার পরে তারপরে কি একদম সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে মনে রাখবেন, কিভাবে বুঝবেন যে এটা মার্ডার নাকি এটা কালপাবেল হোমোসাইড, এইটা আমি সুন্দর করে একদম লাস্টে আমি এটা বলে দিব। দেখেন নিচের 3ভাবে কি হইতে পারে দণ্ডনীয় নরহত্যা সংঘটিত হইতে পারে। দেখেন 1 নম্বর, মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে কোনো কাজের মাধ্যমে মৃত্যু ঘটালে, মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে কোনো কাজের মাধ্যমে মৃত্যু ঘটালে, এখানে আমরা 1 নম্বরটা পেয়ে গেছি। দেখেন এই 1 নম্বরের সাথে উদাহরণ আছে, উদাহরণটাতে আমরা চলে যাচ্ছি। যেমন ধরেন রাস্তার মাঝে রাস্তা আছে, এখন এই শামীম ভাইয়ের সাথে এই ডিপোয়ের একটা শত্রুতা আছে। শামীম ভাই কী করতে, শামীম ভাই রাস্তার মাঝে কূপ খুঁড়ছে, মানে মাটি খুঁড়েছে, মাটি খুঁড়ে 10 হাত মতো মাটি খুঁড়ছে, মাটি খুঁড়ে নিচে ওই যে ফেলা আছে না বা ভালা না কি জন্য বলে আপনার এই যে মানুষের আঘাত করে মারে ফেলা, বা আপনার এই যে যারা কাজিয়ে করে, যেসব মানুষের এলাকায় যে মারামারি বেশি হয় তারা এটা ভালো বুঝে, ওই যে ভেলা টাইপের আর কি এরকম থাকে। হ্যাঁ এইটা আর কি আপনার ওই মাটি খুঁড়ে ওইটা আপনার দিয়ে রাখছে। এখন দিয়ে রাখছে উপরে কি দিছে, উপর দিছে আপনার এই যে ঘাস খড় যেগুলো ওইগুলো খড় দিয়ে রাখছে। এখন স্বাভাবিকভাবে একজন মানুষ মনে করতে যে রাস্তা ঠিক আছে, রাস্তাতে কোনো অসুবিধা নাই। পরে এখন ডিপয় ওই রাস্তা দিয়ে আসতেছে, আসলে পারে খড়ের উপর যেই পা দিছে ডিপয় নিচে পড়ে গেছে, নিচে পড়ে যে ওই সেই ফেলা বা আপনার বলেন ওইগুলো ডিপয়ের শরীরে ঢুকে গেছে, ঢুকে ডিপয় আপনার কী হয়েছে, মারা গেছে। তা এই যে এটা হচ্ছে আপনার কি কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে যদি কোনো কাজের মাধ্যমে মৃত্যু ঘটায় তাহলে সেটা আপনার কি হচ্ছে, এখানে কালপাবেল হোমোসাইড হচ্ছে। তারপর 2 নম্বরে চলে যাই, যে দৈহিক জখম মৃত্যু ঘটায় সেই দৈহিক জখম ঘটানোর উদ্দেশ্য নিয়ে কৃত কোনো কাজের মাধ্যমে মৃত্যু ঘটানো, মানে যেই দৈহিক জখম একজন মানুষকে মেরে ফেলা দেওয়ার জন্য যথেষ্ট, সেই পরিমাণ দৈহিক জখম আপনার দিয়ে কাউকে মেরে ফেলার উদ্দেশ্যে সেই রকমের আঘাত প্রদান করে কাউকে মেরে ফেলা দেওয়া, যদি কাউকে যদি এরকমভাবে মেরে ফেলা দেয় তাহলে সেটা কি হবে, আপনার কালপাবেল হোমিসাইড হচ্ছে 299 ধারা অনুযায়ী। এবং এই সেম ক্যাটাগরিতে আমি আবার কি করব, ডিফারেন্স করে ফেলবো 300 ধারাতে, তখন আমি এই দুইটা ধারার মধ্যে কম্পেয়ার করব। হ্যাঁ তারপর দেখেন, যে কাজ মৃত্যু ঘটাবে বলে উক্ত কাজ সংগঠনকারী জানা আছে সেই কাজের মাধ্যমে মৃত্যু সংগঠন করা বা সংগঠিত করা। ধরেন একজন ব্যক্তির যে পরিমাণ
মেরে ফেলা দেওয়ার জন্য যে পরিমাণ আঘাত করা প্রয়োজন সে সেটা জানে, জানার পরে এবং সে সেটা জানার পরে তাকে সেই পরিমাণ আঘাত দিয়ে তাকে মেরে ফেলা দিল। একজন মানুষের মেরে ফেলা দেওয়ার জন্য যে পরিমাণ আঘাত প্রয়োজন সেই পরিমাণ আঘাত দিয়ে, এবং সেই ব্যক্তি বুঝতে পারতেছে আমি যদি এই পরিমাণ আঘাত দিই, এই পরিমাণ আঘাত দিলে সেই ব্যক্তি মারা যাবে, এই পরিমাণ আঘাত দিলে সেই ব্যক্তি মারা যাবে। এখন সেই পরিমাণ আঘাত দিয়ে কোনো ব্যক্তিকে মেরে ফেলা দেওয়া, তাহলে সেটা হচ্ছে কি এই 299 ধারা যে কালপেবল হোমিসাইড হচ্ছে। এখন ধরেন ক একটি ঝোপের আড়ালে গ বলে গ রয়েছে বলে অবহিত আছে, মানে ক অবহিত আছে যে গ হলো ঝোপের আড়ালে আছে, খ উহা জানে না। ক গ এর মৃত্যু ঘটায়ের অভিপ্রায়ে গ এর মৃত্যু ঘটাবার সম্ভাবনা আছে জেনে খকে উক্ত ঝোপের প্রতি গুলি ছুড়বার জন্য প্রলুব্ধ করে, খ গুলি করে গকে হত্যা করে। এক্ষেত্রে খ কোনো অপরাধের জন্য দোষী সাব্যস্ত হতে নাও পারে, কিন্তু ক দণ্ডনীয় নরহত্যার জন্য দোষী সাব্যস্ত হবে। এখন ধরেন মুজাহিদ এই মুশফিক ভাইকে বলল যে ওই ঝোপের আড়ালে আপনি গুলি ছোড়েন, কিন্তু এইটা এই মুশফিক ভাই জানে না, কিন্তু ঝোপের আড়ালে আছে কি সৈকত আছে, এই মুজাহিদের সাথে সৈকত ভাইয়ের একটা শত্রুতা আছে। তো এই শত্রুতার জেদ ধরে মুশফিকের বললো যে ঝোপের আড়ালে তুমি ফাঁকা আছে, কোনো সমস্যা নাই, গুলি করলে কিচ্ছু হবে না। পরে মুশফিক ভাইরে বলছে, মুশফিক ভাই গুলি করছে, গুলি করার পরে যে সৈকত যে আপনার আড়ালে ছিল এটা মুজাহিদ জানে, মুজাহিদুল এটা জানে, জানার পরে এই মুশফিককে বলছে গুলি করতে, গুলি করছে, সৈকত ভাই মারা গেছে। যখন সৈকত ভাই মারা গেছে তখন মুশফিক ভাই কোনো অপরাধ হবে না, অপরাধ হবে কার? এই মুজাহিদের। মুজাহিদ কী হবে? দণ্ডনীয় নরহত্যার জন্য দায়ী হবেন। এখানে আরও উদাহরণ আছে, এই উদাহরণগুলো খুব সুন্দর করে মনোযোগ সহকারে পড়বেন। তারপরে দেখেন এখানে এই যে কয়েকটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যার মধ্যে 3 নম্বর ব্যাখ্যাতে চলে যাবেন। 299 ধারা 3 নম্বর ব্যাখ্যাতে চলে যাবেন। মাতৃগর্ভস্থ কোনো শিশুর মৃত্যু ঘটানো তা দণ্ডনীয় নরহত্যা বলে গণ্য হবে না। মানে যে শিশু মাতৃগর্ভে আছে, যে শিশু মাতৃগর্ভে আছে সেটাকে হত্যা করা দণ্ডনীয় নরহত্যা বলে গণ্য হবে না। যদি কোনো শিশুর দেহের কোনো অংশ নিষ্ক্রান্ত করার জন্য জীবিত শিশুটির মৃত্যু ঘটানো হয় তাহলে তা দণ্ডনীয় নরহত্যা বলে গণ্য হবে। যদি শিশুটি শ্বাস প্রশ্বাস গ্রহণ না করে কিংবা সম্পূর্ণরূপে জন্মগ্রহণ করে না থাকে। এখন এই যে এই আপনার ইসের মধ্যে যেই শিশুটা এখনো ভূমিষ্ঠ হয় নেই, কিন্তু যেই শিশুটা ভূমিষ্ঠ হয় নেই ওইটাকে যদি আপনার হত্যা করে সেটা কালপেবল হোমিসাইড হচ্ছে না। কিন্তু যেই শিশুর কিছু অংশ হয়ে আছে এবং তার পরবর্তীতে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে বা আপনার ভূমিষ্ঠ হয়েছে, মানে একদম নিয়ারবাই, মানে খুবই নিকটে সন্নিকটে কী হয়েছে আপনার ভূমিষ্ঠ হয়েছে, এরকমের শিশু যদি হত্যা করে তখন কী হবে? দণ্ডনীয় নরহত্যা হিসেবে গণ্য হইবে। এখন ধরেন এই ব্যাখ্যাটা আপনারা এইটা একটু জাস্ট একবার করে পড়বেন, এই ব্যাখ্যাটা পড়বেন। তারপরে আমি চলে যাব 300 ধারাতে। 300 ধারা থেকে আমাদের এই মূল যে পার্থক্যটা যে কোনটা কোন অপরাধ হবে এইটার মূল কনসেপ্টটা চলে আসবে 300 ধারা থেকে। এখন এই 300 ধারাতে কয়েকটা ক্ষেত্রে আমার দণ্ডনীয় নরহত্যা হবে আর কয়েকটা ক্ষেত্রে দণ্ডনীয় নরহত্যা বলে গণ্য হবে না। আপনাদের যদি কোথাও যদি মনে হয় যে আপনারা লিখে নেবেন, একটু লিখে নিতে পারেন, সমস্যা নাই, বুঝছেন? একটু লিখে নেবেন। দেখেন দণ্ডনীয় নরহত্যা কোন ক্ষেত্রে আপনার খুন বলে গণ্য হবে? দণ্ডনীয় নরহত্যা আমরা 299 পড়লাম। এই 299 দণ্ডনীয় নরহত্যা 4টা ক্ষেত্রে খুন হিসাবে গণ্য হইবে। তাহলে আমরা এখন এই 4টা ক্ষেত্রে পড়ব কোন জায়গা থেকে? 300 ধারা থেকে। 1 নম্বরটা দেখেন,
যদি যে কাজটির মাধ্যমে মৃত্যু ঘটানো হয়েছে সেই কাজটি মৃত্যু ঘটানোর অভিপ্রায় করা হয়, মানে একজন ব্যক্তিকে যদি মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে ইন্টেনশন নিয়ে যদি হত্যা করা হয় তাহলে সেটা কি হবে? দণ্ডনীয় নরহত্যাযোগ্য খুন বলে গণ্য হইবে। দণ্ডনীয় নরহত্যাযোগ্য খুন বলে গণ্য হইবে। এটা হচ্ছে 300 ধারার 1 নম্বরে চলে আসে, 2 নম্বরে চলে যায়। এমন শারীরিক জখম করার অভিপ্রায় নিয়ে করা যা কোনো ব্যক্তিকে আঘাত করা হয় তার সম্ভাব্য মৃত্যু ঘটাতে পারে বলে অপরাধীর জানা আছে। যেমন ধরেন এই 2 নম্বর পয়েন্টে আমরা 300 ধারা 2 নম্বর পয়েন্টে যে ক্ষেত্রে দণ্ডনীয় নরহত্যা খুন হিসাবে গণ্য হইবে, যেমন ধরেন এই আলামিন ভাই আছে, আলামিন ভাইকে ধরেন যে একজন ব্যক্তি খুন করবে, ঠিক আছে? আলামিন ভাইকে খুন করার জন্য সেই ব্যক্তির, বা ধরেন যে হাসান ভাই আলামিন ভাইকে খুন করবে, এখন আলামিন ভাইকে মেরে ফেলা দেওয়ার জন্য মিনিমাম 4 থেকে 5টা ছুরির আঘাত করা লাগবে, এইটা হাসানের জানা আছে। এখন একজন ব্যক্তিকে মেরে ফেলা দেওয়ার জন্য যতগুলো আঘাত বা যত পরিমাণ আঘাত করা প্রয়োজন ঠিক তত পরিমাণ আঘাত করে যদি তাকে মেরে ফেলা দেওয়া হয় এবং যে আঘাত করতেছে তার যদি জানা থাকে যে ওই ব্যক্তিকে এই পরিমাণ আঘাত করলে সেই ব্যক্তি মারা যাবে এবং মৃত্যুর সম্ভাবনা আছে, এইটা জেনে যদি ওই পরিমাণ আঘাত করে তাহলে সেটা কি হচ্ছে? খুন হিসাবে গণ্য হইবে। এবার ধরেন এমন শারীরিক জখম যে জখম স্বাভাবিকভাবে একজন ব্যক্তির মৃত্যু হয়, এরকমের স্বাভাবিক জখম 3 নম্বর পয়েন্ট, যে ওই ব্যক্তির স্বাভাবিকভাবে ওই পরিমাণ আঘাত করলে একজন ব্যক্তি মারা যায়। তো এখন সব আঘাতে তো একজন ব্যক্তি মারা যায় না। যেমন ধরেন যে একজন ব্যক্তি রোগ আছে তার, একজন ব্যক্তি রোগা, তা যে ব্যক্তি রোগা সেই ব্যক্তিকে মেরে ফেলা দেওয়ার জন্য কিন্তু একজন স্বাভাবিক সুস্থ মানুষের যে পরিমাণ আঘাত করা লাগবে তাকে কিন্তু সে পরিমাণ আঘাত করার প্রয়োজন নাই, তাকে কম আঘাত করালেই সে মারা যাবে, কারণ সেই ব্যক্তির হার্টের সমস্যা আছে বা অন্যান্য সমস্যা আছে বা অতি বৃদ্ধ কোনো ব্যক্তি বা শিশু। তা এই ধরনের ব্যক্তিকে মেরে ফেলা দেওয়ার জন্য কিন্তু খুব বেশি আঘাত প্রয়োজন হয় না, কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষের মেরে ফেলা দেওয়ার জন্য বা একজন ব্যক্তিকে মেরে ফেলা দেওয়ার জন্য প্রাকৃতিক স্বাভাবিক গতিতে যে পরিমাণ আঘাত করা প্রয়োজন সেই পরিমাণ আঘাত যদি একজন ব্যক্তি করে এবং করে যদি মেরে ফেলা দেয় তাহলে সেটা কি হচ্ছে? আপনার মার্ডার বলে গণ্য হইবে, তাহলে সেটাকে মার্ডার বলে গণ্য হইবে। 4 নম্বরে চলে যাব। জানা থাকে যে এটা এত আসন্ন বিপজ্জনক যে এটি অবশ্যই সকল সম্ভাব্য ক্ষেত্রে মৃত্যু ঘটাবে অথবা এইরূপ দৈহিক জখম যা মৃত্যু ঘটাতে পারে। দেখেন, মানে একজন ব্যক্তি আঘাত করতেছে মেরে ফেলা দেওয়ার জন্য, বা এই যে আঘাতটা করতেছে এটা আপনার এতই আশঙ্কাজনক বা বিপজ্জনক যে এই বিপজ্জনক আঘাত একজনের যদি করা হয় তাহলে সেই ব্যক্তি কি হইতে পারে? মারা যাওয়ার একটা সম্ভাবনা আছে, বা বলা হচ্ছে এত আসন্ন বিপজ্জনক যে একজন ব্যক্তি মারা যাইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 4 নম্বর পয়েন্ট। তাহলে এই 1 2 3 4 এই 4 নম্বর পয়েন্টটা আপনার দেখলাম যে যদি একজনের জানা থাকে বা ইন্টেনশন নিয়ে বা অভিপ্রায় নিয়ে যদি আপনার কি করে হত্যা করে তাহলে আপনার 1 নম্বর পয়েন্টে গেল। 2 নম্বর পয়েন্টে বলতেছে এমন শারীরিক জখম করার অভিপ্রায় যা অপরাধীর জানা থাকে যে ওই ব্যক্তির আঘাত করলে মারা যাবে। তাহলে একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে অভিপ্রায় থাকবে, অভিপ্রায়টা হলো মেন, আর 2 নম্বরটা হচ্ছে যে জানা থাকতে হবে, আর 3 নম্বরটা হচ্ছে আপনার এমন শারীরিক জখম যা প্রাকৃতিক স্বাভাবিক নিয়মে হলো কি হইতে পারে সেই ব্যক্তি মারা যাবে। আর 4 নম্বরটা বলতেছে যে আপনার এত আসন্ন বিপজ্জনক যে ওই ব্যক্তির এই আঘাত